সালামু আলাইকুম। আজকে গঠন অনুসারে বাক্য যে ৩ প্রকার, আমার পূর্ববর্তী ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে এই গঠন অনুসারে বাক্য যে ৩ প্রকার, সেটা শেখার জন্য আমাদের ফাইনাইট ভার্ব, ক্লজ বা ফ্রেজ বা কনজাংশন সম্পর্কে একটা ধারণা নিতে হবে বা এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তারই ধারাবাহিকতায় আমি লিখেছি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ আমি ৩ টা পয়েন্টস লেখার চেষ্টা করেছি। যে ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, যে ভার্বের ৩টি ফর্ম থাকে। কোন ৩টি ফর্ম? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার যে ভার্ব সাবজেক্ট, পার্সন বা নাম্বার এবং টেন্স অনুসারে পরিবর্তিত হতে পারে। এই ৩টা বৈশিষ্ট্য যে ভার্বের মধ্যে থাকবে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব আমরা কিভাবে চিনবো? আমাদের আশেপাশে যতগুলো ভার্ব সচরাচর আমরা ব্যবহার করি, অধিকাংশই ফাইনাইট ভার্ব। যতক্ষণ না পর্যন্ত কোনো ভার্বের আগে বা পরে কিছু যুক্ত হচ্ছে ততক্ষণ সেটা ফাইনাইট ভার্বই থাকে। তো এরপরে লেখার চেষ্টা করেছি উদাহরণ, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে ডু হচ্ছে ফাইনাইট ভার্ব এবং একটা হচ্ছে এখানে সাবজেক্ট রয়েছে এবং একটা ফাইনাইট ভার্ব। এরপরে হি ডাজ দা ওয়ার্ক, এই যে আই থাকার জন্য এখানে ডু হলো এবং হি থাকার জন্য এখানে ডাজ হলো। এই যে ভার্বটা পরিবর্তিত হচ্ছে, এবার আমরা দেখবো যে টেন্স অনুসারে পরিবর্তন হয় কিনা। আমি বাক্যটা লিখেছিলাম প্রেজেন্ট টেন্সে, এবার লেখার চেষ্টা করলাম পাস্ট টেন্সে। আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এরপরে আমি যদি আরো পাস্ট পার্টিসিপল ফর্মে লিখি, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তো দেখা যাচ্ছে যে এই ভার্বগুলো টেন্স, পার্সন, নাম্বার অনুসারে পরিবর্তিত হতে পারছে। তাহলে এই যে ওয়েন্ট, এই ডিড বা ডু, এই ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এরপরে আমি লিখেছি ক্লোজ। ক্লোজ শব্দের অর্থ কি? ক্লোজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ বা বাক্যের অংশ। অর্থাৎ যে বাক্যগুলো থাকে সেই বাক্যের ছোট ছোট অংশকে ক্লোজ বলা হচ্ছে। তাহলে ক্লোজ হচ্ছে একগুচ্ছ শব্দ, আমি নিচে লেখার চেষ্টা করেছি, এবং যার মধ্যে কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। তো এই ক্লোজ কয় প্রকার? ক্লোজ হচ্ছে ৩ প্রকার। ক্লোজ যে ৩ প্রকার, সে ৩ প্রকার লেখার চেষ্টা করেছি। ক্লোজ হচ্ছে ৩ প্রকার: প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, এরপরে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এরপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। অনেক বইয়ে বা অনেক টিচার এভাবে শিখিয়ে থাকে। ক্লজ প্রধানত ২ প্রকার: প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। কোঅর্ডিনেট অনেক সময় শেখানো হয় না বা অনেকেই শেখায় না। তো আমরা লেখার চেষ্টা করেছি এইভাবে। তো এই ৩টা ক্লজ আমরা শিখবো। প্রিন্সিপাল ক্লজটা কাকে বলা হয়? প্রিন্সিপাল মানে প্রধান, অর্থাৎ যেই ক্লজটা বাক্যের যে অংশটা বা যতটুকু অংশ নিজের অর্থ নিজেই সম্পন্ন করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন আমি লিখেছি, আই স এ ম্যান প্লেইং ইন দ্য ফিল্ড, আমি একটা লোককে দেখলাম বা মানুষকে দেখলাম যে মাঠে খেলা করছিল। তো এরপরে আমি লেখার চেষ্টা করেছি, তাহলে এখানে এইটুকু বাক্য পুরাটাই নিজের অর্থ নিজেই সম্পূর্ণ করতে পারছে, কারো সাহায্যের প্রয়োজন হচ্ছে না বা অন্য কোনো ক্লজের প্রয়োজন হচ্ছে না। এরপরে লেখার চেষ্টা করেছি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এর বাংলা হচ্ছে অধীনস্থ খণ্ড বাক্য বা অধীনস্থ বাক্যাংশ। অর্থাৎ এই ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করবে। অন্য কোনো ক্লজ বলতে প্রিন্সিপাল ক্লজ বোঝাবে এখানে। তাহলে আমি লিখেছি, আই স এ ম্যান, আমি একটা লোককে দেখেছিলাম, হু ওয়াজ ব্লাইন্ড, যে ছিল অন্ধ। তাহলে এখানে এইটুকু হচ্ছে আই স এ ম্যান, এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং হু ওয়াজ ব্লাইন্ড, এই হু ওয়াজ ব্লাইন্ড, যে ছিল অন্ধ, এইটুকু প্রকাশ করার জন্য আমার এইটুকু সাহায্য প্রয়োজন হচ্ছে। অর্থাৎ এই ক্লজের সাহায্যের প্রয়োজন হচ্ছে যে আই স এ ম্যান, আমি যে লোকটিকে দেখলাম সেই মানুষটা অন্ধ। তাহলে বোঝা গেল যে সাবঅর্ডিনেট ক্লজ কি? যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল অর্থ প্রকাশের জন্য। এরপর লিখেছি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা একদমই সোজা, আমাদের শুধু কিছু কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখতে হবে। তো এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? আমরা কনজাংশনের কোনো ক্লাসে আবার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কনজাংশন কাকে বলে, কত প্রকার, সেখান থেকে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? অ্যান্ড, বাট, অর, স্টিল, ইয়েট, দেন, এই শব্দগুলো। তো আমি একটা বাক্য লেখার চেষ্টা করছি, দ্য ম্যান ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, লোকটি গরিব কিন্তু সে সৎ। তাহলে এখানে বাট শব্দ আছে, দুই পাশে দুইটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এবং ফ্রেজ, এখন শিখবো ফ্রেজ। তো ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ বা এ গ্রুপস অফ ওয়ার্ড। তো এ গ্রুপ অফ ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে? একগুচ্ছ শব্দ কিন্তু তার মধ্যে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকে না। আবার এর সাথে আরো কিছু তথ্য আছে, আমি লেখার চেষ্টা করেছি। ফ্রেজ কোনো পার্টস অফ স্পিচের মতো কাজ করে, কিন্তু কোনো পার্টস অফ স্পিচ বলতে সকল পার্টস অফ স্পিচ নয়, শুধুমাত্র প্রোনাউন ছাড়া বাদ বাকি সকল পার্টস অফ স্পিচের মতোই
কাজ করতে পারে এই ফ্রেজ। তারপরে আমরা লিখেছি ফ্রেজ কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ বাক্যের কোনো একটা বস্তুকে, সাবজেক্টকে বা অবজেক্টকে বা যে কোনো জায়গাতেই ফ্রেজের কাজ হচ্ছে অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করা। যেমন আমরা লিখেছি ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইটস রেইনিং মানে বৃষ্টি হইতেছে। কিরকম বৃষ্টি হইতেছে? ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে যদি আমরা লিখি ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে, অর্থ সম্পূর্ণ নয়। কিন্তু যদি বলি ইটস রেইনিং, এখানে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হইতেছে কিভাবে? ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি। তারপরে এ বার্কিং ডগ সেলডম বাইটস। ঘেউ ঘেউ করা কুকুর। ঘেউ ঘেউ করা কুকুর কি? যদি বলি সেলডম বাইটস, কামড়ায় কম, তাহলে এই যে ঘেউ ঘেউ করা কুকুর, এইটুকু হচ্ছে একটা ফ্রেজ। তারপরে উম আমি লিখেছি হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। এই যে কথা লিখেছি হ্যান্ড টু মাউথ, অর্থাৎ দিন আনে দিন খায়। সে কি এমন দরিদ্র ভাবে বসবাস করে? হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। তারপরে আমি লিখেছি ফ্রেজ হচ্ছে কয় প্রকার, সেটার ক্লাসিফিকেশন বোঝার জন্য আমাদের বুঝতে হবে শুধুমাত্র প্রোনাউন ছাড়া সকল পার্টস অফ স্পিচের মতোই ফ্রেজ কাজ করে। সেই হিসেবে যদি 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে শুধু প্রোনাউনটা বাদ রাখি, তাহলে হচ্ছে 7 প্রকার, এবং এর সাথে আরো 2 প্রকার আলোচিত হয়ে থাকে। একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ এবং আরেকটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আশা করি সবাই এই ক্লাসটি বুঝতে পেরেছে।